নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। 2025 চলছে, ঠিক এক বছর পরে 2026-এ রাজ্য বিধানসভার অষ্টাদশ নির্বাচন। ভোটের এখনও অনেক দেরি আছে। স্বভাবতই এখন থেকেই ভোট নিয়ে আলোচনা করার হয়তো খুব একটা প্রয়োজন নেই, কিন্তু তবুও যেহেতু ভোট পশ্চিমবঙ্গের ভোট এবং সেখানে যুযুধান, একদিকে তৃণমূল, একদিকে বিজেপি এবং সিপিআইএম, বাম, কংগ্রেস, আগামী নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে, না কি হবে? আজকের আলোচনায় আমরা সেটাই একবার দেখে নেবার চেষ্টা করব। দু 2026-এর মে মাস নাগাদ শেষ হবে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ। সেই হিসেবে ভোটের বাকি এখনও 14 মাস। যদিও রাজ্য বিধানসভা ভোটের দামামা ভিজে গেছে। ঢাকে কাঠি প্রথমে বাজিয়েছেন 34 বছর রাজ্য শাসন করা বর্তমান বিধানসভার আসন সংখ্যার নিরিখে শূন্য পাওয়া দল সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দলের 27তম রাজ্য সম্মেলন শেষে গত 25শে ফেব্রুয়ারি ডানকুনির প্রকাশ্য সমাবেশে তিনি জানিয়েছেন, আগামীকাল 26 তারিখ থেকে 2026-এর লড়াই শুরু হবে, বিরামহীন লড়াই চলবে। 25শে ফেব্রুয়ারি মঙ্গলবারই যে সিপিআইএম আগামী বছরের নির্বাচনের ঘোষণা করে দেবেন, তা সম্ভবত আঁচ পাননি রাজ্যের শাসক দলের প্রধান, সুপ্রিমো যিনি আর কি। যদিও সেলিমের ঘোষণার পরেই বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, খেলা আবার হবে, 2026-এর খেলাটা আরও একটু জোরে মারতে হবে। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে। যদিও সেদিন তাঁর বক্তব্যে যতবার তিনি বিজেপির নাম করেছেন ততবার সিপিআইএমের নাম করেননি। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য যাকে বলছেন যে ভোট যত এগোবে ততই তৃণমূল বিজেপি বাইনারি তৈরিতে আরও সচেষ্ট হবেন মুখ্যমন্ত্রী, কারণ আগামী নির্বাচনে বামেদের শক্তি যত বাড়বে ততই বিপদ বাড়বে তৃণমূলের। একথা তৃণমূল সুপ্রিমোর থেকে ভালো কিন্তু কেউ জানেন না। এই মুহূর্তে যদি আমরা দেখতে যাই, চোখ রাখি, তাহলে দেখা যাবে যে রাজ্য রাজনীতির অবস্থা কিন্তু বেশ জটিল, কারণ আরজিকর কাণ্ডের পর থেকে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। এই সময় নামে হোক বা বেনামে, পতাকা নিয়ে হোক বা পতাকা ছাড়া, মানুষকে একজোট করতে সক্ষম হয়েছে সিপিআইএম তথা বামেরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দলীয় পতাকা নিয়ে বামেদের ডাকে রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত যে মিছিল, যে অভূতপূর্ব মিছিল, যে মিছিলে অভূতপূর্ব সাড়া, তা থেকে কিন্তু টনক নড়েছে তৃণমূলের। এই মুহূর্তে আরজিকর আন্দোলন হয়তো অনেকটা স্থিমিত, কিন্তু গত শনিবার 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আবারও বাম ছাত্র সংগঠন এসএফআইকে সামনে রেখে রাস্তায় নেমেছে সিপিআইএম। গতকাল 3রা মার্চ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটে দিনভর বাম ছাত্র সংগঠনের যে নাছোড় মেজাজ রাজ্যের মানুষ দেখেছে, তা কিন্তু ইদানিংকালে দেখা যায়নি। এবার আসি একটু বিজেপির কথা। বিগত কয়েক মাসে সেই অর্থে বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচি রাজ্যবাসীর চোখে পড়েনি, বরং কুম্ভ মেলা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের বেশ কিছু বক্তব্য সামনে এসছে। ঠিক যেভাবে বাংলাদেশের ঘটনা নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত বছরের শেষের দিকে বেশ কিছু বক্তব্য শোনা গেছে। যদিও রাজ্যের মানুষের সমস্যা, রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে সেভাবে রাজ্য বিজেপিকে সরব হতে দেখা যায়নি। রাজ্যের বিজেপি বিধায়করা সরস্বতী পুজো সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করলেও দুর্নীতি ইস্যুতে তারা কতটা সরব হয়েছেন সে প্রশ্ন এখন মানুষের মুখে মুখেই ঘুরে বেড়াচ্ছে। একটু এই রাস্তাঘাটে, চায়ের দোকানে কান পাতলে সেটা শোনা যাচ্ছে। এবং যে বাইনারির কথা বারবার সিপিআইএমের নেতৃত্ব বলে থাকেন, সিপিআইএমের কর্মী সমর্থকরা বলে থাকেন যে বিজেপি তৃণমূল বাইনারি, বিজেপি তৃণমূল সেটিং,
সেই কথা কিন্তু মানুষ এখন রাস্তাঘাটে বলছেন। এটা তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলের পক্ষে কিন্তু যথেষ্ট বিপজ্জনক হতে পারে আগামী দিনে। যদিও বিজেপির রাজনৈতিক কর্মসূচি নেই বলে তাদের ভোট নেই এমনটা ভেবে নেওয়া ভুল হবে, কারণ 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল 77 আসনে। পরে যদিও দলবদল এবং অন্যান্য কারণে তা নেমে এসেছে 69-এ। ফলে রাজ্যের বুথে বুথে সংগঠন না থাকলেও দেশের সাম্প্রতিক রাজনীতির গতি প্রকৃতিতে বিজেপির কিন্তু একটা ভোট থাকবেই, একটা ভোট ব্যাংক আছেই। যদিও আগের বারের মানে 2021 বিধানসভা নির্বাচনের মতো এবারেও বিজেপি ওই 37% বা 38% ভোট পাবে কি না তা নিয়ে প্রশ্ন আছে খোদ বিজেপির অন্দরেই। এবার আসা যাক সিপিআইএম তথা রাজ্যের বাম শক্তিকে নিয়ে। ডানকুনিতে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশে যে জনজোয়ার দেখা গেছে, অথবা সম্মেলন পর্বে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে দুটো সাংবাদিক সম্মেলন করেছেন, সবগুলোরই মেজাজ কিন্তু চড়া সুরে বাঁধা ছিল। ডানকুনির সমাবেশ থেকে সিপিআইএম কোঅর্ডিনেটর প্রকাশ কারাত স্পষ্ট করে দিয়েছেন, হ্যাঁ, প্রকাশ কারাত খুব স্পষ্টভাবে জানিয়েছেন লড়াইটা যতটা হবে তৃণমূলের সঙ্গে ততটাই কিন্তু বিজেপির সঙ্গে। একইভাবে ওই দিনে আর যারা বক্তা ছিলেন, দেবলীনা হেমব্রম, মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম রাও, নির্বাচনের 1 বছর আগে থেকেই কর্মী বাহিনীকে উদ্দীপ্ত করার সমস্ত রকম চেষ্টা চালিয়েছেন। দেবলীনা হেমব্রম যেমন বলেছেন, আমরা এমন লড়াই করব যে অন্যায়কারীদের বুকে ভয় ধরে যাবে, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা কোনো চুরি করিনি। দেবলীনা হেমব্রমের ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট। এই স্পষ্ট ইঙ্গিতটা আরও ধরা যাবে এরপরেই যখন মোহাম্মদ সেলিম বলতে উঠেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা তো চোর ধরো জেল ভরা আন্দোলন করেছি, যে আন্দোলন যথেষ্ট সফল হয়েছিল। মীনাক্ষী মুখার্জি কি বললেন? মীনাক্ষী মুখার্জি বললেন লড়াইটা কিন্তু হবে চোখে চোখ রেখে। পাশাপাশি পুলিশকে শুধরে যাবার হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, গতবার মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পর বলেছিলেন ঘুমোতে দেব না, আর এবার আমরা বলছি ছুটিয়ে ছুটিয়ে মারব, কাউকে রেয়াত করা যাবে না। আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে। গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন, আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না, যে ঘুমাতে দেব না। বলেছিলেন না ঘুমাতে দেব না? এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। 23শে ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে, রাজ্য সম্মেলন চলাকালীন যে দুটো সাংবাদিক সম্মেলন করেছিলেন তার একটা হয়েছিল 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম বলেছিলেন চিটফান্ডের নামে বিদেশের টাকা এ রাজ্যে তৃণমূলের ঘরে ঢুকেছে, গুন্ডা কিনতে, ভোট লুটের কাজে সেই টাকা ব্যবহার করা হয়েছে। বিজেপি এবং তৃণমূল দুই দলই মানুষের ভোট প্রভাবিত করতে বিদেশি টাকা ব্যবহার করেছে, তাই এরা একে অপরকে দোষারোপ করে না। ওই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম আরও বলেন, দেশের নিরাপত্তার জন্য বিদেশি টাকা কোথা থেকে আসে তা জানা দরকার। সেই টাকা যদি প্রশাসনকে কেনার জন্য, ভোটে জেতার জন্য ব্যবহার করা হয় তাহলে তা অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের সমান। এর তদন্ত হওয়া প্রয়োজন। আমরা কেন্দ্রের কাছে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি। যখন প্রেস কনফারেন্স করেছিলাম তখন ব্ল্যাকআউট করা হয়েছিল, গণতন্ত্রী ছাড়া কোনো পত্রিকা খবর ছিল না, এমনই ছিল দাপট, কারণ মমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজকে তো ট্রাম্প নিয়ে বলছি, এবং যারা দুদিন বিজেপি হইচই করছিল, এখন জয়শঙ্কর বলছে ওটা ভালো, ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য $21 মিলিয়ন বিজেপিকে দিয়েছিল, মোদীকে দিয়েছিল, ট্রাম্প বলছে তার বন্ধুকে দিয়েছিল। আমাদের এখানে যখন ভোটার টার্ন আউট 88%, 90%, 91% হতো, তখন বলা হতো রিগিং হয়েছে। আর এখন দেখা যাচ্ছে ভোটার টার্ন আউট করার জন্য আমেরিকা থেকে টাকা দিতে হচ্ছে। এখন উদাহরণ দিয়ে বললাম 2011 ভোটে আমাদের এখনো মনে আছে কালীঘাটের মাথায় একটা বড় হোর্ডিং লাগানো ছিল ইউ বলে, বাই ইউভি, এবং তাতে বলেছিল ভোট, এবং কেন ভোট দেবে, কাকে ভোট দেবে, সারোগেটেড ক্যাম্পেইন ছিল। কাদের টাকা দেবে, কে ছাপিয়ে, কেন কোনো দলের নাম ছিল না। আর তারপরে 11 সালে জেতার পরে কেন হঠাৎ যুব তৃণমূল কংগ্রেস থাকলেও অভিষেককে সামনে রেখে নতুন একটা ইউথ সংগঠন গড়ে তোলা হয়েছিল, হয়েছিল না, মনে আছে?
কেন এগুলো হয়? এনজিও দের বলা হচ্ছে, এবং তারপর তারপর দেখলাম রাজনৈতিক দল, কারণ তারা বলেছিল বামপন্থীদের শাসনে এখানে নাকি গণতন্ত্রের ডেফিসিয়েন্সি হয়েছে, সেজন্য সেই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য ওদের টাকা ঢালতে হবে। আপনারা একটু ইনভেস্টিগেট করলেই পারবেন। আমি কলকাতার আশেপাশে অন্তত বেশ কয়েকটা বাড়ি, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের নাম বলতে পারি যারা ওই সময় 6 থেকে 12-13 এই সূত্রে টাকা পেয়ে সেগুলো গড়ে তুলেছে। তার মধ্যে এখন অনেকে এক্সপোজ হয়েছে, কেউ ওইসব পূর্ণ পাতার বিজ্ঞাপন দেওয়া হতো খবরের কাগজে। আর তারপরে কেউ কেউ মমতাকে পুরস্কার দিয়েছিল, আর মমতা আবার পরে কাগজে পুরস্কার দিয়েছিল। এখন সব ধরা পড়ে গেছে। ম্যানেজমেন্টে কলেজ চালাতো, প্রত্যেকের টাকা আসতো, কাদের টাকা জানা নেই। সর্বভারতীয় বিজেপি তাই করেছে, একই রুট। আমরা আজও বলছি শ্বেতপত্র প্রকাশ করুক। এখানে কিন্তু মোহাম্মদ সেলিম থেমে যাননি। যে বাইনারির কথা একটু আগে বলছিলাম, রাজ্যে এই তৃণমূল বিজেপির বাইনারি তৈরি প্রসঙ্গে তিনি বলেন, এই রাজ্যে কোটি কোটি টাকার বিনিময়ে যে বাইনারি তৈরি করা হয়েছে তা অবশ্যই ভাঙবে। পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষ চোর ধরো জেল ভরো বুঝেছিলেন তৃণমূল আর বিজেপি এক, বাইনারি ভেঙেছিল, আগামীতেও এই বাইনারি ভাঙতে বাধ্য। এছাড়াও কিছুটা নজিরবিহীনভাবেই এবারে সিপিআইএম রাজ্য সম্মেলনের মধ্যেই এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যে বিশেষ অধিবেশন থেকে আগামী নির্বাচনের লক্ষ্যে এক বিশেষ রূপরেখা পেশ করেছে সিপিআইএম, যেখানে বুথ স্তর থেকেই দলকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনার কথা জানানো হয়েছে। সিপিআইএম জানিয়েছে যে শুরু হয়ে গেছে বুথভিত্তিক সমীক্ষা, যে সমীক্ষা থেকে তুলে আনা হচ্ছে সংশ্লিষ্ট বুথে বসবাসকারী মানুষের সামাজিক অবস্থান, আর্থিক অবস্থা, দল সম্পর্কে মানুষের বক্তব্য ইত্যাদি। অর্থাৎ এখন থেকেই এলাকা ভিত্তিকভাবে সমস্যার মূলে পৌঁছে সংগঠন ঢেলে সাজাতে প্রস্তুতি নিতে শুরু করেছে সিপিআইএম, তা স্পষ্ট। 2026-এর ভোট কিভাবে হবে, ভোটের ফলাফল কি হবে তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা খুবই ছেলে মানুষই হয়ে যাবে, কারণ মাঝখানে সময় আছে প্রায় 14 মাস। দীর্ঘ এই সময় বদলে যাবে অনেক সমীকরণ। আগামী নির্বাচনে রাজ্যের প্রান্তিক রাজনৈতিক শক্তি কংগ্রেসের অবস্থান কি হবে, বাম শরিকদের মধ্যে আসন সমঝোতার সূত্র কি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন যে এবার জোরে খেলতে হবে, সিপিআইএম এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে এবার আর ফাঁকা মাঠে গোল দিয়ে জিততে পারবে না তৃণমূল, বরং নিজেদের শূন্য অপবাদ ঘোচাতে কোমর বেঁধেই রাজনৈতিক যুদ্ধে নামবে সিপিআইএম। বিগত কয়েকদিনে রাজ্য রাজনীতির যে ছবি আমরা দেখতে পেয়েছি তাতে কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে বারবার এই ইঙ্গিতটা দেওয়া হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নামতে চলেছে সিপিআইএম, এবং এবার কিছুটা তারা মরিয়াই। ফলে তথাকথিত যে বাইনারি দেখতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি বিগত কয়েক বছরে, তৃণমূল বিজেপি যেন রাজ্যে এই দুটো শক্তিই আছে, আর কোনো শক্তি নেই, এবারের নির্বাচন কিন্তু সেই রকমভাবে হবে বলে মনে হচ্ছে না। এখনই, আমি আগেই বললাম, এখনই হয়তো এটা খুব তাড়াতাড়ি বলা হয়ে যাবে, কিন্তু এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি দুই দলকেই বেগ দিতে চলেছে সিপিআইএম তথা বামেরা। আমাদের এই প্রতিবেদনের কথা কতটা সত্যি হবে তার জন্য আমাদের কিন্তু 14 মাস অপেক্ষা করতে হবে। ততদিন আমরা চোখ রাখব রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর। নমস্কার।